আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার দর্শক বন্ধু সকলকে। এই ডিসেম্বরের শৈত্যপ্রবাহে সন্ধ্যাবেলায় আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান পজিটিভ বার্তার সুস্থ ও উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস, এই প্রাসঙ্গিক আলোচনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা টানা 7টি এপিসোড করে ফেলেছি। আজ 8ম এপিসোড। আপনারা জানেন, নিয়মও জানেন যে 3 জন করে প্যানেলিস্ট থাকেন, বিশেষ ব্যক্তিত্ব এই রাজ্যের। তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং তাদের ব্যক্তিগত অভিমত নেই সুস্থ উন্নত সমাজ গঠনে নাগরিকদের কি ভূমিকা হওয়া উচিত, ব্যক্তিগতভাবে ওনারা আলোচনা করেন। আমার প্রথমেই আজকে যারা রয়েছেন আমার প্যানেলে পরিচয় করে দেই। রাজ্যের প্রশাসনিক স্তরের এক অনন্য ব্যক্তিত্ব এই রাজ্যের, ত্রিপুরা মহিলা কমিশনের, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সম্মানীয় শ্রীমতী ঝর্ণা দেব বর্মন মহোদয়া আমার বাঁ পাশে রয়েছেন উনি। আমার ডান পাশে রাজ্যের প্রথিতযশা অত্যন্ত গুণী শিল্পী এ রাজ্যের, আমরা গর্ববোধ করি। সেই শিল্পী আমার ডান সাইডে উপনীত আছেন, বসেছেন। আপনারা সবাই তাকে বহুবার পর্দায় দেখেন, শোনেন। সঙ্গীত শিল্পী অমর ঘোষ মহোদয়। আমার একদম এক্সট্রিম লেফটে যিনি রয়েছেন, উনি এ রাজ্যের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মরত একজন অত্যন্ত খ্যাতিসম্পন্ন ইঞ্জিনিয়ার, শ্রী শুভাশিস দেশমুখ মহোদয়। নমস্কার সবাইকে। তো আজকে ইনারা আমাদের অতিথি। প্রথমেই বলে নেই যে ভূমিকা আমাদের পালন করতে হয় যারা হোস্ট করেন। প্রথমে বর্ণনাটা দিয়ে যেতে হয় কি চাইছি, তার উপরে ভিত্তি করেই একটা আলোচনার মার্গদর্শন ব্যক্তিগতভাবে তারা তুলে ধরবেন। আপনারা, আমরা সমস্ত ত্রিপুরাবাসী এমন একটা জায়গায় আলোচনার প্রেক্ষাপট নিয়েছি যে আলোচনার মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীর মানবিক চেতনার দিক থেকে অত্যন্ত উন্নত একটা দিশা পাওয়ার লক্ষ্যে আমরা আমাদের আলোচনাকে রেখেছি সুস্থ উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস। তা আমরা কি সুস্থ না অসুস্থ? প্রশ্নটা উঠবেই না। আমরা সুস্থ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একবিংশ শতাব্দীর এমন একটা জায়গায় এসেছি যেখানে আমরা এই মুহূর্তে বিশ্বের 3য়তম শক্তিধর রাষ্ট্র, অর্থনৈতিক দিক দিয়ে 4র্থ শক্তিধর রাষ্ট্র এবং বিজ্ঞান কলাকুশলী সমস্ত দিক দিয়ে বিশ্বের অতীত ইতিহাস যা ছিল এক সময়কার, তার ধারে আমরা চলে এসেছি। কারণ আমাদের দেশের যারা মনি ঋষিরা ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন, হয়তো নেই আজ আমাদের মাঝে, কিন্তু তাদের সেই অমৃত কথা আজও প্রাসঙ্গিক। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। প্রকৃত অর্থেই আমরা ওই ধাপে এগিয়ে চলেছি যেখানে প্রতিটা মানুষ এমনভাবে নিরলস পরিশ্রম করছেন, তাদের অধ্যবসায়, তাদের চেতনা, তাদের মার্গদর্শন সমস্ত কিছু দিয়ে পৃথিবীকে একটা পরিবারে পরিণত করছেন। প্রশাসনিক স্তর থেকে, রাজনৈতিক স্তর থেকে এবং স্বাভাবিক জীবন স্তরে আমরা যারা মানবিক জীবন কাটাই, তারা সবাই আমরা এই দৃশ্যে রয়েছি আমরা সমাদৃত। তাই প্রথমেই আমরা এই আলোচনার সূত্রপাত কিভাবে সুস্থ থাকবো, কারণ খানিকটা হলেও আমরা অসুস্থ। একটা পিছিয়ে পড়া রাজ্য একটা সময় ছিলাম, এখন এগিয়ে চলেছি। এই গতিটার মধ্যে কিছু বাজে জিনিসও ঢোকার চেষ্টা করছে। যেমন
আমাদের রাজ্যে এই মুহূর্তে যুব সম্প্রদায়ের মধ্যে একটা ডিপ্রেশন নামক এক অদ্ভুত রোগ আমরা নামই শুনিনি কোনোদিন আমাদের বাল্য অবস্থায় বা যুবক অবস্থায়। হোয়াট ইজ ডিপ্রেশন? আমাদের ছিলই না কোনো ডিপ্রেশন। আমরা অভিমানিত হতাম কিন্তু আবার ঘুরে আসতাম। আজকে ডিপ্রেশনে এমন জায়গায় গেছে তারা বিভিন্ন রকমের ড্রাগ ব্যবহার করছেন এবং নিজের শরীর স্বাস্থ্য সমস্ত কিছু নষ্ট করে ফেলছেন। একদিকে এটা যেমন, আরেকদিকে আমরাও আমাদের সুচিন্তিতভাবে আমরা আমাদের শিশুসুলভ মনকে বিষিয়ে তুলছি এমন কিছুর মাধ্যমে, যেই মাধ্যমগুলি অচিরেই আমাদের উপকারে লাগবে না, বরঞ্চ সেই শিশুটির জীবনযাত্রায় অমঙ্গল টেনে আনবে। এই প্রসঙ্গ নিয়েই আমরা কথা বলছি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা যতই আমরা নিজেদের কাজ করতে চাই, বলি যে আমরা ভালো করব, ভালোটা নিজের থেকে আগে করতে হবে। আমাদের মনের দুটো সাইড রয়েছে, একটা শুভ একটা অশুভ। এই শুভ দিকটাকে আমাদের উন্মোচন করতে হবে, সেটাকে ধাবিত করতে হবে কর্মে, এবং কর্মের বাস্তবায়নের ফলে আমরা সেটার থেকে সুফল পাব সমগ্র রাজ্যবাসী বা দেশবাসী। আমি প্রথমে আমাদের আজকের সম্মানীয় অতিথি যিনি রয়েছেন, আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসন মাননীয় শ্রীমতী ঝর্ণা দেব বর্মন, উনার এই বিষয়ে সুস্থ উন্নত সমাজ গঠনে উনার ব্যক্তিগত অভিমত কি করলে প্রকৃত অর্থেই আমাদের এই সমাজটা সুস্থ এবং উন্নত হবেন। ম্যাডাম একটু মাইক্রোফোনটা নেবেন। শুভ সন্ধ্যা। প্রথমে আপনাদের পজিটিভ বার্তা চ্যানেলের মাধ্যমে উপস্থিত আমাদের সঙ্গে একসঙ্গে যারা আমরা আজকে আলোচনায় বসেছি, সঞ্চালক মহোদয় তৎসঙ্গে আরও দুজন যে আলোচকরা রয়েছেন এবং আপামর শ্রোতা যারা রয়েছেন, তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবার জন্য শুভকামনা। খুব সুন্দর একটা আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন চ্যানেলে বসে আসছি এবং বিভিন্ন টপিকস নিয়ে একটা আলোচনায় বসি, কিন্তু আজকের যে আলোচনায় আমি বসছি আপনাদের এই চ্যানেলে, সত্যি আমারও খুব ভালো লাগছে যে এই মুহূর্তেই আলোচনাটা একদম প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে। কারণ কি, এই যে সুস্থ এবং উন্নত সমাজ, এই কথাটি আমাদের কাছে অনেক বিরাট একটা বিষয়, যেটা অনেক আলোচনা রয়েছে তার পেছনে, এবং তাতে নাগরিকদের ভূমিকা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো আমার যে বিষয়টা, সে আলোচনা, সে টপিকসটার উপরে আমি আলোচনা করতে গেলে তো আমি সেটা বলবো অবশ্যই আমাদের যে একটা চিন্তা ভাবনা, ভারত আবার যে কথাটি আপনিও বলেছেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সে ভারতকে যদি আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতেই হয় বা ভারত যদি বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হয়, তাহলে একটি নাগরিককে বাদ দিয়ে সম্ভব নয়। একটি নাগরিকের মানসিক অধঃপতন, নাগরিকের মানসিক বিকাশ হলো না, তার স্বাস্থ্য ঠিক থাকলো না, তার অর্থনৈতিক ব্যবস্থা ঠিক থাকলো না, তার শিক্ষা ঠিক থাকলো না, তাহলে কিন্তু ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমাদের রাজ্য ছোট রাজ্য হলো অনেকটা উন্নয়নের শিখরে বইছে, অনেক তার একটা উন্নয়নের হাওয়া কিন্তু আমরা ভারতবর্ষের মধ্যে চাপিয়ে দিতে পেরেছি বা ছড়িয়ে দিতে পেরেছি, যে না ত্রিপুরা বলে একটা ছোট্ট রাজ্য, সেটারও একটা পরিচিতি হয়েছে। কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদেরও অনেক কিছু ভাবতে হচ্ছে যে না, আমাদের এই সমাজ কি সত্যি সুস্থ, আর সমাজ কি সত্যিকারে উন্নয়ন হয়েছে। কারণ এখনও আমরা, যেহেতু আমি মহিলা কমিশনের দায়িত্বে আছি, তো সেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত আমার কাছে অনেক ঘটনা কাহিনী আমার কাছে আসে। সেটা যে শুধু মহিলারা অত্যাচারিত বা মহিলারা নিপীড়িত তা নয়, সেখানে আমরা যেরকম মহিলাদের দেখছি সেরকম অনেক পুরুষরাও আসে আমাদের কাছে তাদের সে করুণ কাহিনী নিয়ে। তখন মনে হয় কোথায় সেই সুস্থ সমাজ? কারণ এই যে ঘটনাগুলি সমাজে এখনও ঘটে যাচ্ছে, আমি নিশ্চয়ই পরবর্তী আরও আলোচনার পরবর্তী দ্বিতীয় ধাপে আসব। এই যে ঘটনাগুলি বর্তমান সময়ে এখনও ঘটে যাচ্ছে, তার মানে এখন আমাদের সেটাই মানতে হবে কোথাও না কোথাও সমাজের এখনও
সুস্থতা লক্ষণ দেখা যায়নি বা অসুস্থতার লক্ষণ রয়েছে। সমাজ সঠিকভাবে শিক্ষা গ্রহণে এখনও শিক্ষিত হয়ে উঠতে পারেনি, সমাজ এখনও আলোর দিশায় হাঁটছে না, অনেক সমাজের অনেক ব্যক্তিত্ব এখনও অন্ধকারের দিশায় রয়েছে, এখনও কুসংস্কারে বসে আছে এবং ওদের মানসিক বিকাশ এখনও হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে ঠিক করা সবার দায়িত্ব রয়েছে। কারণ যদি প্রশাসন একা মনে করেন সেই সমাজ থেকে সেই কুসংস্কারগুলি, যেরকম ওমেন ডোমেস্টিক ভায়োলেন্সকে থেকে মহিলাদেরকে সুরক্ষিত করবে বা পুরুষদেরকে সুরক্ষিত করবে, বা সমাজের যে আমাদের নিউ জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে সে ড্রাগসের কবল থেকে বাঁচাবে, বা একটি ঘরের 14 বছরের মেয়েটাকে নাবালিকা বিবাহ থেকে বাঁচাবে, তার জন্য কিন্তু অবশ্যই শিক্ষার প্রয়োজন। তার জন্য সমাজের আরও অনেক দূর এগোতে হবে এবং আমি মনে করি যে আজকের আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক ধাপে ম্যাডামের যে আলোচনা সেটা গুরুত্বপূর্ণ তো বটেই। এই আলোচনার সমুদ্রের মতো কুলকিনারা পাওয়া যাবে না সুস্থতা খুঁজতে, কিন্তু বেসিক কতগুলি পয়েন্ট আমাদের জানার প্রয়োজন। যেটা আমি বলে গেছিলাম যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। একটা ছোট্ট পরিবার কি করতে পারে, অর্থনৈতিক জায়গা দিয়েও তার সীমাবদ্ধতা রয়েছে, চেতনা দর্শনেও সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু মানসিক পরিবর্তন ঘটানোর জন্য যেই জিনিসটা লাগে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল, আমরা বলে থাকি ইংরেজিতে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ দ্য ইন্ডিভিজুয়ালিটি। তার মানে কি, দেখতে আলাদা, চরিত্রের গঠনে আলাদা, তার আঙুলের ছাপ আলাদা, এবং এরকমভাবে অনেক কিছুতে আলাদা হয় একজনের থেকে আরেকজন। স্বাভাবিকভাবেই আমরা সমাজকে যদি সঠিক জায়গায় নিতে চাই তাহলে আমাদের প্রতিটি জায়গাকে, ক্ষেত্রফলগুলিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানের সামগ্রিক রেজাল্ট একটা পাওয়া যায়। তার প্রধান জায়গা হচ্ছে মানুষ, মান এবং হুঁশ। এই যে মানুষের যে আমরা যারা মানুষ, মান এবং হুঁশ কোনটা আমাদের চরিত্রে আঘাত করবে, কোন জায়গাটা করবে না, অতএব সেই কাজগুলি করো না যেটাতে চরিত্র আঘাত করবে, পরিবারের আঘাত হবে, বদনাম হবে পরিবার, সেই কাজগুলি করো না। এই শিক্ষাগুলি কিন্তু কোনো ইউনিভার্সিটিতে পেতে হয় না, এটা কিন্তু আমরা বাড়িঘর থেকেই পাই। আর প্রথমেই জন্মদাত্রী মা, তিনি প্রথম টিচার, বিশ্বের প্রথম টিচার তিনি তার সন্তানকে কোন হাতে খাবে, বা হাতে খাবে না ডান হাতে খাওয়াবে এটা যেমন শেখায়, পাশাপাশি কোন সময় কি করা উচিত সেই কাজগুলি বাড়ির থেকে, গৃহস্থল থেকেই কিন্তু শেখে। বাবার মেরুদণ্ড থাকা বাবার সমাজে যে কাজগুলি দিতে পারে তাদের সন্তানদের, সেটা হচ্ছে যে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে চলার জন্য যে কাজটি করতে হয় সেই কাজটি করবে। এমন কোনো কাজ করো না যেটাতে মাথা নিচু হয়ে যায় তোমার নিজের এবং তোমার পরিবারের বয়সজন থেকে আরম্ভ করে পরিবারের বংশে। তো এইগুলি কিন্তু কোনো ইউনিভার্সিটিতে শিক্ষা লাগে না। আমি তার জন্যই চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলেছিলাম। আমরা দেখছি প্রায় সময় দেখা যাচ্ছে আমাদের পেরিফেরিতে পড়ছে, ব্যস্ত মা অফিসে চাকরি করেন, 10টার মধ্যে যেভাবে হোক রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তার 2 বছরের একটা শিশু কন্যা বা শিশুপুত্র, সে কাঁদছে বিছনার মধ্যে, মাকে রান্না করতে হচ্ছে, পারছে না কিছু করতে, মোবাইলটা, অ্যান্ড্রয়েড মোবাইলটা তার সামনে দিয়ে দিল, এবং অ্যান্ড্রয়েড মোবাইলটা সে বুঝে না বুঝে আঙুল চালালো কিছুক্ষণ, তারপরে সে সেখানে হয়তো কিছু বাঘের মূর্তি বা কিছু দেখলো বা হাসি খোরাকের কিছু জিনিস পেলো, সে ভুলে গেল। মাও তাড়াহুড়ো নিজের খাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটিকেও যতটুকু আহার দেওয়ার ওইভাবে দিল। বাচ্চাটি কিন্তু ওই মোবাইলটাকে দেখছে, হাসছে আর খেয়েও নিচ্ছে। অন্য সময় এই খাওয়াই হয়তো 4 ঘন্টা লাগে, তো মা দেখলো এটা একটা সুন্দর জিনিস, মোবাইলটা হাতের সামনে দিলে এই কাজটা হয়ে যায়। কিন্তু কি সর্বনাশ করছেন আপনার সন্তানকে আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। এই কচি হাতের যে আঙুলের যে টিস্যুস, কত টিস্যুস আছে এখানে, এই টিস্যুসগুলি একটা সময় দেখুন সব কিছুরই একটা লিভিং সেন্স থাকে, একটা লাইভলিহুড থাকে, কতক্ষণ পর্যন্ত তার ধারক ক্ষমতা থাকে।
এইটা 70 বছর, 80 বছর, 90 বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু এগুলি তার আগেই নষ্ট হয়ে যাবে যদি অতি বাড়াবাড়ি করা হয় কোনো কিছুকে। তো এই জায়গাগুলিও আমাদের সংরক্ষণের জায়গায় নিতে হবে, বুঝে শুনে মাকে ব্যবহার করতে হবে। আগেকার মাদের দেখতাম ঘুমানোর সময়ও ইতিহাসের রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন। তখন মোবাইল ছিল না, টিভি ছিল না, অনেক কিছু ছিল না, আলো ছিল না বহু জায়গায়। তখনও কিন্তু যে সন্তানরা আজকে মাথা তুলে দাঁড়াচ্ছে, ভারতবর্ষকে পরিচালন করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অবস্থা ছিল। তার মা বাবারা কিন্তু ওই সময় শোয়ার সময় যেমন করতো, রান্না করতে করতেও মা কিন্তু গুনগুন করে গান গাইতো, তাতে নিজের প্র্যাকটিসটাও হতো, পাশাপাশি সন্তানটাও একটা সংস্কৃতির সঙ্গে জড়িত হয়ে যেত। আমি পরবর্তী এই গানের ব্যাপারে এই জন্যই এসছি, আমি পরবর্তী চাইছি আমার ডান পাশে যিনি রয়েছেন রাজ্যের প্রথিত যশা শিল্পী অমর ঘোষের কাছে যাব। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত আলোচনা, সুস্থ এবং উন্নত সমাজ গঠনে কি করলে প্রকৃতপক্ষেই আমরা উপকৃত হব? প্রথমেই সবাইকে নমস্কার জানাই। পজিটিভ বার্তা দিদি আগে বলছিলেন যে একটা অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করছে, যা খুবই প্রাসঙ্গিক এবং আজকাল আমাদের সমাজে সবার মনে যা ভাবনা তৈরি করে। একটা বিষয় আমরা সম্প্রতি আমার ত্রিপুরার এক ছেলে নবরূপ ভট্টাচার্য গত 2-1 দিন আগে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন গেল এবং সেই উপলক্ষে নানান ধরনের প্রতিযোগিতা হয়েছে। আমরা গর্বিত হয়ে নবরূপ যে সুন্দর করে ভাষণ দিয়েছে দিল্লিতে এবং ইংরেজিতে, সেটা আমাদের ছেলে হিসেবে আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। আবার আমরা এও দেখেছি আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের যুবতী মেয়ে অল্প বয়সে সে এইডসে আক্রান্ত। আমরা দেখেছি কিছুদিন আগে পুলিশ প্রশাসন একদল যুবককে, যারা আইন অমান্য করে চলছে, যারা কোনো কিছুই মানতে চায় না, তাদেরকে অ্যারেস্ট করে এনেছে। আমরা দেখেছি কিছুদিন আগে রাতে একদল যুবক উন্মাদনায় ট্রাফিক পুলিশের সব ছিঁড়ে দিচ্ছে, কেড়ে নিচ্ছে, বাড়ি তুলে নিয়ে যাচ্ছে। মানে দেশে তখন মনে হয় না কোনো আইন কানুন কোনো কিছু আছে বলে। আসলে সব তো আর প্রশাসন শিখিয়ে দেয় না। আমাদের নৈতিকতা, নৈতিক শিক্ষা, আমাদের যে সৌজন্যতা বোধ, স্বাভাবিকভাবে সমাজে বাস করতে গেলে আমাদের যে কতগুলো সৌজন্যতাই বলবো আমরা সহজাতভাবে শিখি, সেগুলি কোথাও না কোথাও যেন আজকাল তার অভাব ঘাটতি রয়েছে। এবং বিশেষ করে যুবকদের মধ্যে বলবো, কারণ আপনি যে আলোচনা করছিলেন যে আমরা সুস্থ সমাজ, আমরা তো জানি যে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, যাদেরকে আমরা ভারতবর্ষ গড়ার কারিগর হিসেবে দেখব, যারা আমাদের দেশকে গড়বে, আমাদের রাজ্যকে গড়বে। যেমন একটা দিক ভালো রয়েছে, সম্প্রতি পড়ছিলাম না যে একদল যুবক শিক্ষিত, তারা ভারতবর্ষের মহাকাশে পাড়ি দেওয়ার মতো আবিষ্কার করছেন। আবার আমাদের দেশে নির্ভয়া কাণ্ড হচ্ছে, আরজিকর কাণ্ড হচ্ছে, মানে গণধর্ষণ, মেয়েদের উপর অত্যাচার, সব কিছু চলছে। কিন্তু আমি যদি গানের লাইনের কথা বলি, শুধু তাই নয়, ইদানিং বিভিন্ন ধর্ম, জাতপাত, এগুলো যেমন আগেও ছিল, এখনও খুব একটা শেষ হয়ে যায়নি। অথচ আমরা মানুষ হিসেবে সবচেয়ে সভ্য, পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি আমরা। কিন্তু কোথাও না কোথাও এই শিক্ষা প্রসারের সাথে সাথে একটা অন্ধকার কিন্তু পিছু ধাওয়া করছে কোথাও না কোথাও। সেটা ডিজিটাল যুগের ভালো দিকই হোক, তার খারাপ দিকই কিছু রয়েছে, যেটা আপনি আলোচনা করছিলেন। যদি আমি গানের কথা বলি বা সংস্কৃতি চর্চার কথা বলি, আমার মনে হয় যে এই সংস্কৃতির ছায়াতলে যারা আসবেন, তারা কিন্তু খুব একটা অপরাধযুক্ত হতে পারে না। এবং আমি জানি আপনারা আমার সাথে সহমত হবেন যে বিশেষ করে সঙ্গীত শিল্পী যারা আবৃত্তি করেন, যারা নাটক চর্চা করেন, যারা গান করেন, এই ধরনের কাজে আমাদের রাজ্যের প্রচুর যুবক যুবতী ছেলেমেয়েরা ভালো আবৃত্তি করছে, গান করছে, নাচ করছে। এই বিভাগে আরও যত বেশি বাচ্চাদেরকে মানে এগিয়ে দেওয়া যাবে, তত মনে হয় আমাদের সমাজটা আরও সুন্দর, আরও সুরেলা হবে। একটা বিষয় আমার খুবই ব্যক্তিগত, আমার মনে হয় আমরা অনেক সময় কিন্তু আমরা যখন নেতা বা নেত্রীরা ভাষণ দেন, তখন কথায় কথায় বলেন, এটা একদম আমার ব্যক্তিগত একটা অভিমত বলছি, যে আমাদের দেশ এখন ধ্বংস হয়ে যাচ্ছে, পাশ্চাত্যের অনুকরণ করতে করতে আমরা আমাদের নিজস্ব অনেক কিছু ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের দেশের যে সংস্কৃতি, তাকে
আরও বেশি প্রমোট করার জন্য যে পৃষ্ঠপোষকতা দরকার সেটা খুব দেখছি আমার মনে হয় না। কারণ যদি আমি গানের কথাই বলি, যদি ভারতীয় যেমন উচ্চাঙ্গ সঙ্গীত, যা আমরা জানি যে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত একটা প্রচণ্ড আধ্যাত্মিকতার উপর নির্ভরশীল এবং তাতে আর মন ভালো করে, পরিবেশ ভালো করে, সুন্দর করে বাচ্চাদের যদি স্কুল স্তর থেকেই এদিকে মানে এদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সমাজটা আরও ভালো হতো। আমি আবার যদি পরে আলোচনায় আসি তখন আরও কথা হবে। এবং বর্তমান যে পরিবেশ চলছে চারিদিকে, শুধু আমাদের এখানে নয়, পৃথিবীর নানা প্রান্তে শুধু মানুষকেই মারছে। আমি আবার বলছি, আমরা সভ্য মানুষ, কিন্তু কেউ মুসলমান হিন্দুকে মারছে, কোনো ইহুদিকে মারছে, কেউ মারছে, সারা বিশ্ব জুড়ে একটা অস্থিরতার যুগ। আমরা এখন যে রাতে ঘুমাচ্ছি বুঝতে পারি না কখন যুদ্ধের দামামা বেজুরবে, একটা পরিবেশের মধ্যে রয়েছে। কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভালো নেই, তার সাথে জড়িয়ে থেকে আমরাও কিন্তু ভালো নেই। এ থেকে পরিত্রাণ চাইব। আর এই প্রসঙ্গে তুমি বলছিলে একটা গান মানে হতে পারে কি না, একটা গানে একটা লাইন আমি একটু শোনাচ্ছি। এই গানটি লিখেছিলেন পণ্ডিত অমলেন্দু বিকাশ কর চৌধুরী বলে একজন, যার চিন্তাভাবনায় মনে হয়েছিল যে এমন হতে পারে বিষয়টা, যেমন সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল, সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল, কেউ বা ঝুমকো, কেউ বা করবি, কেউ বা ঝুমকো, কেউ বা করবি, কেউ বা ঝুমকো, কেউ বা করবি, কেউ বা বকুল পারুল, কেউ বা বকুল পারুল, একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল। সবটা গাইলাম না, অসংখ্য অসংখ্য মানে এই পৃথিবীর যিনি সৃষ্টি করেছেন আমাদের ফুল হিসেবেই পাঠিয়েছে। ঠিক আছে, তা আমরা সবাই রয়েছি, সব জাতি, সব ধর্মের, কিন্তু সব তোমারই সৃষ্টি। ধন্যবাদ। কি বলবো, আপ্লুত। এত সুন্দর সঙ্গীত, যে সঙ্গীতের মাধ্যমে আবারও প্রমাণ হয় যে আমরা একই বৃন্তে যার তৈরি সৃষ্টিকর্তা, যেটাকে বলি আমরা, সেই সৃষ্টিকর্তা আমাদের মানুষ করে পাঠিয়েছে। এবং এটা যারা নাকি আধ্যাত্মিক জগতের সঙ্গে যারা জড়িত, তারা বলেন যে 84 লক্ষ বার জন্মানোর পর এই মানব জন্ম হয়। তো যেটা এত কঠিন এবং এত প্রাসঙ্গিক এই মানব জন্ম পাওয়া, যেখানে মান এবং হুঁশ থেকেই আমরা শুভ অশুভকে কেন্দ্রীভূত করতে পারবো, চিন্তা করতে পারবো এবং আমাদের কর্মজীবনে তা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা খুব সুন্দর আলোচনা, অমরবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা গানের লাইন এই প্রাসঙ্গিক আলোচনার সঙ্গে খাপ খাইয়ে তুলে ধরলেন। কিন্তু সময় নষ্ট করা যাবে না। দর্শক বন্ধু, আপনাদের থেকে আপনারা বলেছিলেন যে সঙ্গীত শিল্পী অমর ঘোষকে চাই, আপনাদের সামনে আজকে হাজির। আপনারা বলেছিলেন প্রশাসনিক লেভেলে এমন এমন লোক চাই, মহিলা কমিশনের চেয়ারপারসনকে এনেছি।
আজকে ইঞ্জিনিয়ার এর আগেও কয়েকজন এসছেন, কিন্তু দেশমুখের মতো ইঞ্জিনিয়ার আমার দেখা, কারণ বেশ কয়েক বছর আগে যখন তলিয়ে যাচ্ছিল আমাদের এমন একটি জায়গা, এই ত্রিপুরা রাজ্যের খুব কাছেই গজারিয়া অঞ্চলের একটি দশমী ঘাট প্রায় ভেঙে চুরমার হয়ে গেছিল, সেই সময় আমাদের ডাকে তড়িঘড়ি প্রবল বৃষ্টির মধ্যেও তিনি এএমসির দায়িত্বে থেকে ওই কাজটিকে করে অন্তত না হয় কয়েক হাজার প্রতিমা বিসর্জনের সুবন্দোবস্ত করে দিয়েছিলেন। আমরা কৃতজ্ঞ, আমাদের আহ্বানে উনি ওখানে করেছেন এই কাজটা, অবশ্যই সরকারি অর্থে, কিন্তু ওই সময় সবাই ছুটিতে থাকে। তিনি ছুটি নিজের ব্যক্তি জীবনকে সরিয়েও প্রাসঙ্গিকভাবে জীবনশৈলীতে দুর্গাপুজোর মতো অনুষ্ঠানকে আনন্দময় করে তোলার জন্য সেই সময় কিন্তু কাজ করেছিলেন। আমি তার জন্য ধন্যবাদ জানাই। আর আজকের আলোচনা করবার জন্য সুভাষিস বাবুকে বলবো যে আপনার দৃষ্টিকোণ থেকে এই সমাজ কি করতে পারে, কি করলে ভালো হবে, এই আলোচনার শুরু। শুভ সন্ধ্যা সবাইকে, আর পজিটিভ বার্তার চ্যানেলকে একটা খুব ভালো টপিক নিয়ে আমাদের মধ্যে আলোচনা করার জন্য খুবই ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা ইঞ্জিনিয়াররা অ্যাকচুয়ালি সব কথাই একটু টু দি পয়েন্টই বলি। আমি কয়েকটা পয়েন্টই বলবো, এনলার্জ করলে তো এক একটা পয়েন্ট আপনার এক একটা কাব্য লেখা যাবে। আমরা ছোটোবেলা আমরা যখন এখনের যে জেনারেশন আর আমাদের আগের জেনারেশন মধ্যে একটু ডিফারেন্স তৈরি হয়েছে। যখন আমরা যখন ছিলাম, আমাদের এই যে অলোকবাবু স্টার্টিংয়ে একটা কথা বলেছে যে চ্যারিটি বিগিনস এট হোম। অ্যাকচুয়ালি এই যে আমাদের সোসাইটি ডেভেলপমেন্ট করতে গেলে প্রত্যেকটা মানুষের দুইটা জিনিসের উপর প্রভাব দেখা যায় আর কি। একটা হচ্ছে ক্যারেক্টার ডিফেক্টস আর একটা ক্যারেক্টার অ্যাসেটস। তো ছোটোবেলা থেকে যখন একটা শিশু যখন বড় হতে থাকে, ওর প্যারেন্টিং সিস্টেমটা যদি ভালো থাকে, যে একদম ফ্রম দ্য বিগিনিং যেগুলো আমরা পেয়েছি আগে, যদি প্যারেন্টিং সিস্টেমটা যদি এরকম থাকে যে আমরা আধ্যাত্মিকতার কিছু জিনিস লার্নিং আমরা আগে ছোটোবেলা থেকে মা বাবার থেকে যে নিয়েছি, শিখেছি, যেমন বড়দের সম্মান করা, কাম থাকা, কোনো একটা মুহূর্তে উগ্র না হওয়া, বাইরে সবাইকে সম্মান দিয়ে চলাফেরা, কথাবার্তা মন খুলেভাবে কথাবার্তা বলতে হবে। তো এইগুলো জিনিস আমরা ছোটোবেলা থেকেই পেয়ে যাই। যতদিন না আমরা সমাজের সঙ্গে মিশি, আমরা এই লার্নিংটা আমাদের ঘর থেকেই শুরু হয়। তো কিছুক্ষণ আগে আলোকবাবু বলেছেন, যেমন এখন অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ায় হয়েছে কি, ফাদার মাদার দুজনেই কাজে চলে যাচ্ছে, বাচ্চাকে কেয়ারটেকারের কাছে দিয়ে যাচ্ছে। কেয়ারটেকারের ডিউটিস কেয়ারটেকার করছে, কিন্তু ওই যে শিক্ষাগুলো আমরা যেটা আশা করি প্যারেন্টিং থেকে, হয়তোবা অনেকটা ওদের থেকে পায় না। এই বাচ্চাটাই যখন বড় হয়, সে তার ক্যারেক্টারটাকে তখন খুলে আমাদের সমাজটার মধ্যে ধরতে পারে না। মেইনলি অ্যাকচুয়ালি কি, একটা ভালো মানুষ প্রোডাক্টিভ না হওয়া পর্যন্ত সমাজের জন্য কেউ কিছু করতে পারে না। অমর দা ভালো একজন সিঙ্গার, সিঙ্গিংটা তাইনে প্রোডাক্টিভ, তাইনে সমাজকে ওনার দুর্দর্শ গলা দিয়েছেন। ম্যাডাম আছেন এখানে, ম্যাডামের পলিসিগুলো উনি প্রোডাক্টিভ মেন্টালিটি নিয়ে চলে, সে অনুযায়ী ম্যাডামও আজকে একটা চেয়ারে আছেন, যেটা যোগ্যতা নেই, ওর জন্য প্রোডাক্টিভ সব কিছু কাজ তিনি করতে পারছেন। তো প্রোডাক্টিভ হতে হলে আমাদের মেনলি তিনটা জিনিস, অনেস্টি, উইলিংনেস আর আমাদের ওপেন মাইন্ডনেসটা ঘর থেকে নিয়ে বেরোতে হয়। যখন বাচ্চাটা ছোটোবেলার থেকে বড় হয়, সমাজের সঙ্গে ধীরে ধীরে ইন্টারেক্ট হয়, তখন এই তিনটা ক্যারেক্টার অ্যাসেটস ওর সঙ্গে নিয়ে বেরোলে জিনিসটা ও ইজিলি সমাজের জন্য প্রোডাক্টিভ হওয়ার নিজেকে প্রস্তুত করতে হয়। তারপর তো এডুকেশন আছে বা অন্য স্কিলস আছে, গান বাজনা, খেলাধুলা। তো শুধু প্রশাসনিক দিক থেকে কাজের যোগান দিয়ে দিল বা প্রশাসনিক দিক থেকে আমাদের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম দিচ্ছে, কিন্তু প্ল্যাটফর্মটা পৌঁছতে হলে তো
প্রত্যেক ব্যক্তিকেও একটা প্রোডাক্টিভ অন হতে হবে। তো প্রোডাক্টিভ অন হতে হলে ক্যারেক্টার ডিফেন্সগুলোকে আস্তে আস্তে সাবমার্স করে ওর অ্যাসেটগুলোকে সবসময় বাড়াতে হবে। আধ্যাত্মিকতা এটাই শেখায়। আগের মুনি ঋষিরা যা বলতো, বাড়ির গুরুজনরা যা বলতো, এই অ্যাসেটটিকেই আমাদের অনেক বাড়িয়ে তুলতো। তো আমি মনে করি কি, যে কোনো বাচ্চা ছোটোবেলার থেকে এখন যে আমরা, যেমন আমার একজন ছোট মেয়ে আছে 6 ইয়ার, কেজি 2-তে পড়ে। তো চেষ্টা করছি যে আমি আমার মা বাবা, আমার দাদু ঠাম্মা, ওদের যে শিক্ষা যতটুকুই টাইম পাই তো ওকে দেওয়ার চেষ্টা করছি। তো আমারও অনুরোধ থাকবে মানে সমাজের প্রত্যেকটা প্যারেন্টস যাতে প্যারেন্টিং জিনিসটা বুঝতে পারে। এখন তো নেটের যুগ, মানে গুগলে সার্চ করো অনেক কিছু শেখা যায়। আমার মতে ছোট বাচ্চাটার হাতে এই স্মার্টফোনটা না দিয়ে বড়রা যখন আমরা এটা ইউজ করি, মাঝে মধ্যে প্যারেন্টিং জিনিসটার উপর একটু নজর দিলে ভালো। যখন একটা বাচ্চা যখন সুস্থ সবলভাবে বাড়ি থেকে বের হবে, তখন কোনোদিনও সমাজে সে একটা দুষ্কর্ম বা খারাপ কাজ করার আগে 10 বার চিন্তা করবে। তো প্যারেন্টিং জিনিসটা সবথেকে বেশি দরকার। এছাড়া তো আমাদের বিভিন্ন এনজিও আছে, ক্লাব আছে, সংস্থা আছে, এখানে গানি গুণী সব ব্যক্তিরা থাকে। ওপেন মাইন্ডেড হয়ে ওদের সঙ্গে আলোচনা করলে, ইন্টারেক্ট করলে, যখনই সময় পাওয়া যায়, একদম আমার পাড়ার যে ভালো একজন ডক্টর আছে ওনাকে ফ্রি পেলাম, ওনার থেকে কিছু হেলথের টিপস নিয়ে নিলাম, বা কৌশলী কোনো ব্যক্তি আছে ওনার থেকে ওনার ব্যাপারে জানলাম কিভাবে করে। তো ওপেন মাইন্ডলি এই ইন্টারেকশানগুলো অনেক কাজে আসে। তো এটাই বলবো আর কি, মানে অলোকবাবুও ওইটাই মানে কম কথায় বলতে চেয়েছিল যে আমরা বাড়ির থেকে যেই প্যারেন্টিং লার্নিংটা আমরা শিখে বেরোই, এটাকে কন্টিনিউ নিজের জীবনের ভবিষ্যতের সব কাজে এটাকে শো অফ করলে জিনিসটা অনেক মানে সমাজ সোসাইটি অনেক ইজিলি ডেভেলপড হয়। এটাই আরও পরবর্তী টাইমে আরও বলছি। এখন আমাদের প্যানেলিস্টটা আছে, দিদি আছে, দাদা আছে, ওরাও বলবে কিছু। ধন্যবাদ সুভাষিস বাবু। আমরা দেখুন ওই সুভাষিস বাবুর একটা লাইন নিয়ে আমি সবার থেকেই লাইন নিচ্ছি, একটা একটা করে নিচ্ছি। ওনার একটা লাইন থেকে আমি আলোচনা করছি। দর্শক বন্ধু, আপনারা বলুন, আপনার পরিবারের কোনো বিবাহযোগ্য কন্যা বা পুত্রকে বিবাহ দেওয়ার আগে কি কাজগুলি করেন? ছেলেটি, মেয়ে যদি হয়ে থাকে তাহলে ছেলেটি কি করে, তার পরিবার কেমন, ছেলেটি দেখতে কেমন, কোনো আসক্তি আছে কিনা বাজে জিনিসে, এলাকার খোঁজ নেওয়া, কেমন সামাজিক কিনা, এগুলি কেন করেন? এই কারণে করেন যে আপনার মেয়েটি ওই ঘরে ওই পরিবারের সঙ্গে যখন আবদ্ধ হবে, ওই জীবনযাত্রায় যখন নিজেকে মেলে ধরবে, সে যেন কোনোভাবেই বিরূপ প্রতিক্রিয়াতে না পড়ে। এটাই আমরা দেখি। বাজারে সবজি কিনতেও গেলেও আমরা সবজিটা একটু হাতে নেড়ে চেড়ে দেখি যাতে পোকা না থাকে বা ভালো না থাকে, যাচাই করে নেই, এবং দামের ক্ষেত্রেও একটু যাচাই করি। তো আমার বলার জায়গাটা ওই জায়গাতেই যে বারবার যেটা বলছি যে এই শিক্ষাগুলি কিন্তু আমরা হয়তো আমার পরিবারে কেউ শিক্ষিতই না, এমনও হতে পারে কোনো পরিবার আছে কেউ পড়াশোনা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বড় অদ্ভুত লাগে, রামকৃষ্ণ পরমহংসদেব তেমন কিছু পড়াশোনা করেননি, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তেমন কিছু পড়াশোনা অন্তত বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় করেননি, কিন্তু উনি বিশ্বকবি। আর পরমহংসদেব, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, এগুলি জাস্ট আমি কথার উদাহরণ হিসেবে দিচ্ছি যে জ্ঞান, এই জ্ঞানের জায়গাটা কিন্তু তার জেনেটিক পাওয়ার থেকেও খানিকটা ডেভেলপ হয়। এবং তারপরে ওই যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বারবার বলছি, প্রতিটা পরিবারে কিছু নিয়ম কানুন, আদর্শ, চেতনা, মানদণ্ড সব কিছু থাকে, সেগুলিকে অ্যাক্টিভেটেড করা, সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া ধারাবাহিকভাবে, সেগুলি যেন নষ্ট না হয় সেটার দিকে লক্ষ্য রাখা। আগামী প্রজন্ম যাদের কাছে আমরা দেশ ছেড়ে যাব, সমাজ ছেড়ে যাব, রাজ্য ছেড়ে যাব, যারা কারিগর হবে আগামী দিনে, আমরা স্বপ্ন দেখছি। আমরা ভাবিও নি আগরতলা শহরে উড়ালপুল থাকবে, আমরা ভাবিও নি কোনোদিন মেট্রো রেলে চড়ব। আমরা যখন ছোট তখন এসব ভাবনাই ছিল না, দেখিনি।
এখন কিন্তু সত্যি সত্যি মেট্রো রেলও চড়ছি আমরা, যদিও এ রাজ্যে নয়, কিন্তু এ রাজ্যে উড়ালপুলে চড়ছি আমরা, যাতায়াত করছি। আবার তার খারাপ দিকেও দেখছি, বাইক নিয়ে 90-100 স্পিডে গিয়ে উল্টেও পড়ে যাচ্ছি ইয়ের থেকে, এটা খারাপ লক্ষণ। তো খারাপ লক্ষণটা কম হচ্ছে, এবং কম হওয়া না, একেবারে না হওয়ার মতো করতে হবে আমাদের। তো এই যে জায়গাগুলি আমাদের আলোচনার, আমি ম্যাডামের কাছে যাওয়ার আগে আবারও অনুরোধ করব ম্যাডামকে, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে, মাস 6-7 আগে, আমি যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলে একটা 13 বছরের মেয়েকে, দেখুন এখানে ধর্মের জন্য বলছি না কথাটা, ধর্ম আমাদের সবার মানব ধর্ম, আমরা ধর্মে মানব ধর্ম, আর আমরা সনাতনী, ধর্ম মানব কিন্তু সনাতনী আমরা, ধর্ম নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে 13 বছরের মেয়ে বিয়ে দেয় আজকের দিনে, বাল্য বিবাহ, সেটা কিভাবে সম্ভব? এবং বিয়ে দেয়নি দেখে মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। 11 দিন পর মেয়েকে আনতে প্রশাসনিক লেভেলে চেষ্টা করে আনা হয়েছে। তো এইগুলো অদ্ভুত ব্যাপার। 13 বছরের একটা মেয়ে, তার মানে আমাদের যেমন ছেলেদের ক্ষেত্রে যেটা হয় 18 বছরে আমরা ইয়ে হই, কি বলে এটাকে, সিটিজেনশিপের জায়গাতে গিয়ে দাঁড়াই। তো ঠিক তেমনিভাবে মেয়েদের ক্ষেত্রে আমাদের বিয়ের কিছু নিয়ম আছে আমাদের কনস্টিটিউশনের অ্যাক্ট অনুযায়ী, 19 বছর এবং 21 বছর ছেলেদের জন্য এটা করা আছে। কিন্তু 13 বছর মানে 6 বছর আগে মেয়েটি যখন দৈহিকভাবে ডেভেলপ না, তখনই সে শিকার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে তার জীবনে। এবং এটা ম্যাডামরা প্রায় দিন ভুগছেন এই ব্যাপারে। এখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, ভালোবাসা আগে অন্যরকমভাবে হতো। ভালোবাসা অত্যন্ত ভালো জিনিস, কেন ভালোবাসতে যে পারে তার আবেগ আছে, তার দর্শন আছে একটা, সেই দর্শনের মাধ্যমে ভালোবাসা করা যায়। কিন্তু এখনকার ভালোবাসার যে এই জায়গাগুলি আমরা দেখছি, যে 13.5 দিন পর, আমি বলি মাঝে মধ্যে কথায় টিপ্পনি করে বলি 13.5 দিনের ভালোবাসা, কারণ কোর্টে গেলে বোঝা যায় যে কত ডিভোর্স কেস হচ্ছে। আমাদের সময় আমরা ভাবনাই নেইনি, 33 বছর জীবন কাটিয়ে দিলাম সহধর্মিনী একজন, চিন্তাই করি না। আর যতদিন মারা না যাব ততদিন পর্যন্ত উনিই থাকবেন, কারণ ওনার থেকে ভালো বন্ধু কে হবে? এই যে জায়গাগুলি, এই দর্শন কেন চলে যাচ্ছে? এখন আমরা তো তুমি বলি স্ত্রীকে, এখন তুই সম্পর্ক হয়ে গেছে। তো তুই বন্ধুত্ব, নো ডাউট এটা দারুণ গভীরতার বন্ধুত্ব, কিন্তু তুই ঝগড়াও হয়, তুই মারপিটও হয়, আর তুমি আর আপনির মধ্যে কিন্তু এই বৈষম্যটা থাকে। আমার মনে হয়, আমি বলছি না পুরোনো দিনে আপনারা ফিরে আসুন, তবে অন্তত বেড়া জালটাকে একটু সুন্দর করে বেড়াটা বাঁধুন, ভালোবাসার বেড়াটা যাতে ভেঙে কোর্ট পর্যন্ত না যায়, পাড়ার সালাসি সবাই যেন না যায়, সেই জায়গাগুলি তৈরি করার জন্য অবশ্যই পরিবারের ভূমিকা থাকে। সেই পরিবারের ভূমিকা নিয়ে এবং অন্যান্য আরও বিষয় নিয়ে, প্রথম তো শরীর ভালো রাখতে হবে। সুস্থ শরীর সুস্থ মন উন্নয়নের প্রথম প্রাসঙ্গিকতা। তার সঙ্গে চেতন দেওয়ার লোকরা রয়েছে, ম্যামরা রয়েছে, আরও রয়েছে, বিদ্যজনেরা রয়েছেন, তারা দেবেন। প্রাচীন যারা সভ্যতার অন্যতম পিলার ছিলেন, তাদের ইতিহাস পড়ে আমরা জানতে পারবো অনেক কিছু। তাই বন্ধু, সবার ভালোর জন্য আমাদের এই আলোচনা পজিটিভ বার্তা, আমরা কোনো নেগেটিভ ডিসকাশনেই যাই না, আমরা শুধু পজিটিভ। আমরা বুঝতে পারছি, শুধু একটু বলে আপনাদের যদি একটু আবার মনে করিয়ে দিতে পারি যে এই কাজটা সঠিক নয়, এই কাজটা বেঠিক, এই কাজটা সঠিক, এটাতে এগিয়ে যান। এবার ম্যাডামকে বলবো, ম্যাডাম আপনি এই প্রসঙ্গে আবার একটু ইলাবোরেটলি আলোচনা করুন। দেখুন, আপনি যে বিষয়টা নিয়ে আমাকে আলোচনা করতে বললেন, সে বিষয়টা যখন আলোচনা করতে যাই বা আলোচনা করি, কারণ প্রতি 1-2 দিন পরে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পিং থাকে, বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ে যাই। তো সেখানে দুটো বিষয় আমরা মূলত এখন আলোচনা রাখি, সেটা হলো বাল্যবিবাহ
পাশাপাশি ড্রাগস এডিকশান থেকে ছেলে মেয়েদেরকে, রাজ্যের ছেলে মেয়েদেরকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়। তো এই দুটো বিষয় দেখুন, আজকে ত্রিপুরা নিয়ে আমরা যেভাবে গর্ববোধ করছি, ত্রিপুরা আমাদের সবার প্রিয় রাজ্য, ছোট রাজ্য, মাতা ত্রিপুরা সুন্দরী পূর্ণভূমি। আমরা এতটা ভাগ্যশালী যে 51 পিঠের এক পিঠে আমাদের জন্ম, আমাদের কর্ম, আমাদের বাসস্থান। তো এত ভাগ্যশীল হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু যতটা না আমরা উন্নয়নে যাচ্ছি ততটা আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে ভারতবর্ষের মধ্যে অলরেডি 3য় স্থান অধিকার করে আছে এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা বাল্যবিবাহ। সেটা আমাদের জন্য, সবার জন্য। সেটা যদি বলেন যে আমাদের প্রশাসনের জন্য, নট দ্যাট, যদি বলেন এডুকেশন মহলের জন্য, নট দ্যাট, যদি বলেন প্যারেন্টসদের জন্য, নট দ্যাট, সেটা আমাদের সবার জন্য লজ্জাজনক ব্যাপার। আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত আছি, আমরা যারা সমাজে মাথা উঁচু করে বেঁচে আছি, আমরা যারা গর্ববোধ করি যে আমি একজন ডক্টর, আমি একজন টিচার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন পলিটিশিয়ান, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমাদের সবার জন্য লজ্জা যে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরার এখনও সেই নাবালিকা বিবাহ 3য় স্থান অধিকার করে আছে। তো সেই নাবালিকা বিবাহ থেকে আমরা যদি রাজ্যটাকে পরিত্রাণ দিতে হয়, তাহলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ নাবালিকা বিবাহের পিছনে অনেক কারণ রয়েছে, সেটা আমরা বুঝি। সেই জায়গায় দাঁড়িয়ে দেখি সেই পিতামাতার একটা অজ্ঞতা রয়েছে। সেই পিতামাতার অজ্ঞতা, যে মা, সেই মাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি, যখন মহিলাদেরকে নিয়ে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রামে বসি, তখন তাদেরকে হাত জোর করে বলি যে কেন তোমরা 10 মাস তো সেই মেয়েটার জন্য গর্ভ ধারণ করেছো, সেই মেয়ে কন্যা সন্তানটিকে, তার জন্য ব্যথা হয়েছে তোমার শরীরে, কেন মেয়েটিকে এইভাবে 13 বছর, 14 বছর, 15 বছরে সেই মেয়েটিকে একটা বিয়ের পিঁড়িতে তুলে দিচ্ছ, তার মেয়েটিকে গলা টিপে মারা সমান ব্যাপার। কারণ আমাদের রাজ্যে সেই ঘটনাটি যে ঘটছে, আমরা যারা প্রতিনিয়ত, আমরা যারা শিশু কমিশন রয়েছি, আমরা যারা মহিলা কমিশন রয়েছি, আমাদের কাছে প্রতিনিয়ত, কিছুদিন আগে রাজ্যেরই একদম সন্নিকটে একটা জায়গা, শহরতলির কাছাকাছি একটা মেয়ে আসলো আমার কাছে। সে বলল যে তার বয়স নাকি 18 বছর, সে 8 মাসে প্রেগনেন্ট। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার বিয়ে কত বছর হয়েছে? বললো 3 বছর আগে ম্যাডাম। আমি সত্যি আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম মেয়েটার সে ভগ্ন স্বাস্থ্যের দিকে, এত রোগা ছিল মেয়েটি। আমি বললাম তুমি এখন 18, তার মানে 3 বছর আগে বিয়ে, 18 বছর, তার মানে কি তার 15 বছরে সে বিয়ে হয়েছে, সে এখন 8 মাসে প্রেগনেন্ট। আমি বললাম কীভাবে বিয়ে হলো? বললো ম্যাডাম আমি ভালোবেসে বিয়ে করেছি, আমাদের পরিচয় হয়েছিল। ছেলে কি করে? গাড়ি চালাতো, এখন তার গাড়ি নেই। তার সারাদিন তারকে শ্বশুরবাড়িতে কাজ করতে হচ্ছে। সে সরকারি যে আমাদের মাতৃবন্দনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মাতৃবন্দনা মাতৃত্বকালীন যে সুবিধাগুলি রয়েছে, যে প্রকল্পটা রয়েছে, সেটারও সুযোগ পাচ্ছে না, কারণ 18 বছর কমপ্লিট না হলে সেটা পাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীর এখন কাজ নেই, তাই তাকে কোনো ওষুধ, ট্রিটমেন্ট, ডাক্তার কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না। বলো সারাদিন ঘরে কাজ করি, যখন কাজ করে খেতে বসি তখন হয়তো আলুর ঝোলটা আমার পাতে পড়ে, মাছের টুকরো পড়ে না। সত্যি আমার চোখের জল চলে আসলো, মনে হয় তখনই চিৎকার করে শুধু বলতে থাকি যে প্লিজ মেয়েদেরকে বাঁচান। কী করব? কারণ আমার নিজেরও একটা মেয়ে রয়েছে। তো তা আমরা যদি মেয়েদেরকে ঘরের লক্ষ্মী হিসেবে না ভাবি, মেয়েটাকে যদি এইভাবে, সে মেয়ের পছন্দ হতে পারে বা পিতামাতার অভিভাবিকার পছন্দ হতে পারে বিয়েটা, তা আমাদের সে নাবালিকা বিয়ে নিয়ে ভাবতে হবে এবং নাবালিকা বিবাহকে বন্ধ করতে হবে। কিছুদিন আগে আমাদের রাজ্যেরই শহরতলির একজন প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব আমাকে ফোন করলো, ম্যাডাম বিয়েটা তো ভেঙে দিচ্ছে প্রশাসনে, খুব কষ্ট করে, পিতামাতা খুব গরিব ছিল, ওরা অনেক কষ্ট করে বিয়েটাকে অ্যারেঞ্জ করেছে, এখন যদি প্রশাসনের লোকরা এসে বললো এই বিয়ে দেওয়া যাবে না, বিয়েটা ভাঙা হয়ে গেছে। তো ম্যাডাম আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে হয়তো পিতামাতা বিয়েটা দিতে পারে, আপনি যদি একটু সাহায্য করেন। আমি অবাক হয়ে গেলাম, যে আমি বললাম আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? বললো ম্যাডাম উপায় নেই, বাবা খুব দিন মজুরি কাজ করে, তো একবার জোগাড়বাজি করেছে, আবার বিয়েটা ভেঙে গেলে তো বুঝলে নি আমাদের সমাজ, আবার দ্বিতীয়বার বিয়ে দিতে কষ্ট হবে। আমি বললাম ঠিক আছে, বাবার কাছে কি বিষ কেনার পয়সা আছে? বললো ম্যাডাম কেন? আমি বললাম বিষ কিনে মেয়েটাকে খাইয়ে মেরে ফেলতে বলো, কারণ মেয়েটাকে দিনে দিনে তিলে তিলে মেরে ফেলার থেকে একবারে তাকে বিষ খাইয়ে মেরে ফেলা দেওয়াটাই আমি মনে করবো শ্রেষ্ঠ। কারণ একটি 14 বছর 15 বছরের মেয়ে গিয়ে কখনো সংসারে, বিবাহিত জীবনে স্বামীর
যে কারণ সংসার আমরাও তো করেছি, আপনি 35 বছর ধরে সংসার করছেন, আমিও প্রায় 30 বছরের উপর সংসার করছি। এখানে স্যাররা রয়েছেন, ওনারাও দীর্ঘ সময় ধরে সংসার করছে। সংসারটা এত সোজা নয়, সেটা আমরা এক কথাই বলি যে সংসার করাটা এত সোজা নয়। হয়তো কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হয়, ম্যানেজ করতে হয়, অনেক দিক দিয়ে মানাতে হয়, অনেক কিছু গুছিয়ে সংসারটাকে করতে হয়। সুন্দর সংসার করতে গেলে স্বামী স্ত্রী দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 14 বছরের মেয়েটি কিভাবে গিয়ে, যে মেয়েটি বাবার বাড়িতে এক গ্লাস জল ভরে হয়তো খায়নি, সেই মেয়েটি গিয়ে সেই সংসারের হাঁড়ির ভাত রান্না করবে, রান্নাঘরে চাবিটা তার হাতে তুলে দেওয়া হবে, সে দুবেলা রান্না করবে, স্বামীর যত্ন করবে, শাশুড়ি সেই বিভিন্ন বিষয়ে যে কি থাকে, অর্ডার থাকে, সেগুলি পালন করতে হবে, বা আরও 5 জন থাকলে তাকে করতে হবে। 1 বছরের পরে সে মা হতে চলবে। তারপর সে মা হলো, হয়তো ভাবা গেল যে ঠিক আছে সে কোনো না কোনোভাবে সুস্থ একটি সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু পরবর্তী সময়ে তার স্বাস্থ্য ভগ্ন দশা ঘটে। আর সেই জায়গায় দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি প্রায় 50% বর্তমান সময়ে যেটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পরকীয়া। সেই পরকীয়ার একটি কারণ কিন্তু সে শিশু বিবাহ। কারণ কি, সেই স্বামী, সে যুবক ছেলেটি কিন্তু 30 বছরও হয়নি, হয়তো 27 বছরও হয়নি, সেই ছেলেটি তার ভগ্ন রুগ্ন স্ত্রীর প্রতি থেকে আকৃষ্ট তার কমে যায়, এবং স্ত্রীকে তার সন্তান এবং পরিবার দিয়ে ব্যস্ত রাখে, এবং পরবর্তী সময়ে ওই ছেলেটি পাড়ার কোনো বৌদি বা পাড়ার কোনো দিদির সঙ্গে আবার কি বলবো পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। আজকের দিনে আমরা ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের রাজ্যে, আমরা অন্য রাজ্যের কথা ভাববো কেন? আমরা আমাদের রাজ্যের কথা ভাববো যেখানে ছেলে মেয়েদের হয়তো ঠিক আছে একটা বয়সের পর তাদের মধ্যে ভালোবাসা হবে, তারা পরিণত বয়সে ভালোবাসবে, একজন আরেকজনকে চিনবে, জানবে, বিবাহ বন্ধনে যাবে, সেটা মেনে নেওয়া যায়। আমরা দেখেছি, আমরা যখন একটা অল্প বয়সে ছিলাম তখন দেখতাম যে ছেলে মেয়েরা হয়তো একজন পছন্দ করেছে, একটা সময়ে গিয়ে তাদের বিয়ে হলো। কিন্তু এখন দেখছি কি, এখন বর্তমান সময়ে ম্যাক্সিমাম দেখছি কি যে 2 সন্তানের জননী 2টা সন্তানকে বাড়িতে রেখে পালিয়ে যাচ্ছে কোনো পুরুষের সঙ্গে, বা পুরুষটারও 2টো সন্তান রয়েছে, বা সেরকম কালকে না আজকে দেখলাম যে শাশুড়ির সঙ্গে মেয়ের জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়ে গেছে। ভাবা যায়? তো এটা আমাদের জন্য কি এটা আমরা কি দেবো বার্তা সমাজকে? আমরা কি শিখাবো? কতটুকু শেখাতে পারবো? কতটুকু আমরা সেই জায়গাতে গাইডলাইন দিতে পারবো? তা আমরা যে সুস্থ একটা সমাজ চাই, কারণ আমরা কি চাইছি? আমরা চাইছি আমাদের পরবর্তী প্রজন্ম, কারণ আমাদের প্রত্যেকেরই আমরা যারা প্যারেন্টস হয়ে গেছি, আমাদের আর চাওয়া পাওয়ার তো এরকম কিছুটা নেই। আমরা শুধু চাইছি আমাদের পরবর্তী জেনারেশন যেন ভালো থাকে, একটা সুস্থ সমাজ থাকে, আমাদের ছেলে মেয়েদের স্বপ্ন, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটা যেন বাস্তব হয়। একটা নতুন ত্রিপুরা হবে, একটা নতুন ভারতবর্ষ হবে, সেখানে আমাদের ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচবে। তাহলে কোথায় সেই বাঁচার জায়গাটা রইল? তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন, যারা আজকে আমাদেরকে শুনছেন বা দেখছেন, প্রত্যেকের কাছে আমার অন্তত ব্যক্তিগতভাবে একটা আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা সবাই মিলে সমাজের জন্য কাজ করুন। আপনি আপনার ঘরে মেয়েটার কথা ভাবলে হবে না, পাশের বাড়ির মেয়েটার কথা ভাবতে হবে। আজকে দেখুন বিদ্যালয়ে আমি যখন বিভিন্ন স্কুলগুলিতে যাচ্ছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে বিভিন্ন স্কুলে পৌঁছাচ্ছি, সেখানে বলছে যে বালিকা মঞ্চ রয়েছে, গভর্নমেন্টের অনেক অডেল প্রকল্প রয়েছে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য। আমাদের রাজ্য সরকারও ভাবছে কিভাবে মেয়েদেরকে বিবাহ পিঁড়ি থেকে পিছানো যায়, কিন্তু তারপরেও দেখছি প্রত্যেক দিন হয়তো কোনো না কোনো মেয়ে পালিয়ে বিয়ে করছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তাই আমাদের সবাইকে আমরা যে মানুষ, আমরা সমাজের শ্রেষ্ঠ জীব হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছে। কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের যখন মৃত্যু হবে তারপরে কিন্তু হিসাবটা এটাও নিতে ভুলবে না যে আমরা সমাজের জন্য কতটুকু কাজ করতে পেরেছি। তাই আমরা যদি সমাজের জন্য বিনা পয়সায় বিনা খরচায় যদি কোনো কাজ করতে চাই, তাহলে কিন্তু সমাজ সচেতন করাটা হবে গুরুত্বপূর্ণ কাজ। তা আমাদের প্রত্যেকেরই হাতে ধরে কোনো মেয়েকে বাঁচাতে হবে শিশু বিবাহ থেকে, হাতে ধরে কোনো পরিবারকে বাঁচাতে হবে পরকীয়া থেকে, হাতে ধরে কোনো ছেলেকে বাঁচাতে হবে, মেয়েকে বাঁচাতে হবে ড্রাগস অ্যাডিকশন থেকে। তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো।
এবং প্রত্যেকের সেই দায়িত্বটা পালন করতে হবে, তাহলে আমরা এগোতে পারবো। সেটাই আমার আজকের দিনে বার্তা থাকে। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আজকের এই আলোচনার মধ্যে আপনারা গানের কলিতে কিছু জিনিস শুনেছেন। একটা কবিতা স্বরচিত, সেটা একটু শোনাই। সেটার মধ্যে কিছু দুঃখ বেদনা বা জানবার যে আকাঙ্ক্ষা। কবিতাটার নাম হচ্ছে খোঁজ। আকাশ ভরা মেঘ তারা, দৃশ্যে পড়ে তা, যা আমরা প্রতিদিন দেখি। অন্তরীণের গভীরে আছে না দেখা কত গ্রহ উপগ্রহ, বিজ্ঞানীরা সচেষ্ট খুঁজে বের করতে তা। নীল আকাশের নিচে প্রাণী আমরা সবাই, অজানারে জানতে সর্বদা প্রচেষ্টা করে যাই। অজানাকে জানার একটা কৌতূহল থাকেই। মানব ও পশু পক্ষী প্রাণী সকলের জীবন আছে, আয়ু কত সকলেই জানি। ইতিহাসে রয়েছে লেখা প্রথম মানব আদম ও ইবের কাহিনী। জীবন ধারণের সংগ্রামে আগুনের সন্ধান পাওয়া ও তার প্রয়োগশৈলী জেনে সভ্যতার আলিন্দে ডানা মেলার কাহিনী। প্রকৃতি থেকে জল, বায়ু, সূর্য আলো আর আগুনের মেলবন্ধনে সভ্যতার প্রথম দিগন্তের আনন্দে এগিয়ে চলা গ্রিক সভ্যতা, রোম সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা, যা আমাদের গর্বের অন্যতম জায়গা। সিন্ধু নদের পারের আমরাই সিন্ধু নদের মালিক, সিন্ধু নদের পারে আমরাই হিন্দুরা, আমরাই এই সভ্যতার বাহক। সভ্যতার পথে এগিয়ে চলি। আজকের দুনিয়ায় নিত্য নতুন আবিষ্কার ভাবিয়ে তোলে বিজ্ঞান, আশীর্বাদ না অভিশাপ। কেন কিছুক্ষণ আগে আমরা আলোচনায় বলেছিলাম যে মোবাইল অনেক কিছু জানা যায়, কিন্তু তাকে আমরা অভিশাপে পরিণত করছি, বাজে জিনিসগুলি করছি। কারণ একটাই, এর উপকারিতা ও অপরকারিতা জেনেও লাভালাভের খেলায় মেতে নিজের অজান্তেই আশীর্বাদকে বাদ দিয়ে অভিশাপের নিকটস্থ যাওয়া। তাই বড় জানতে ইচ্ছে করে পৃথিবীর আয়ু কতদিন। কারণ আমরা মানুষ বা পশু পাখি সবার জীবনের আয়ু একটা মোটামুটি ধরা আছে। মানব সমাজ বেঁচে থাকবে কতদিন? উত্তর একটাই, জানার ইচ্ছে থাকবে যতদিন। এই আলোচনাটা এই জন্য করলাম যে এটা প্রাসঙ্গিকতার একটা মেলবন্ধন। প্রথম দর্শন হচ্ছে প্রতিদিন যা আমরা দেখছি, আকাশ বাতাস, এগুলো আমরা ফ্রি পাচ্ছি। এটা ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না, গভর্নমেন্ট অফ কৃষ্ণা, গভর্নমেন্ট অফ লর্ডস, তারা দিয়েছে। এগুলি দিয়েছে প্রকৃতি। এই প্রকৃতির প্রতিটি জায়গায় আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করি, সেটাকে দেখি, উপভোগ করি, সমস্ত গ্রহণ করি, কিন্তু তাকে নিয়ে আমরা ছিনিমিনিও খেলি। আজকের জলবায়ু পরিমণ্ডলের যে অবস্থা বিশ্বব্যাপী, দিল্লির অবস্থা অত্যন্ত খারাপ। এই জায়গায় কেউ ভাবছেই না। গাড়ির পর গাড়ি কিনছে, ধোঁয়া ছাড়ছে, তাতে যে আর বেশি দিন বাঁচা যাবে না সেটাও কেউ চিন্তা করছে না। তো এখন সিঙ্গেল ডিজিট, নট ডিজিটে চলছে জায়গা। কতদিন এভাবে? আমার বলার জায়গাটা ওইখানে, আমরা যেমন বিজ্ঞানের সভ্যতার পথে এগিয়ে চলছি, আবার সেই সভ্যতার কিছু কিছু জিনিস তার কুফল এমনভাবে আমরা প্রতিনিয়ত এই সমাজকে দিয়ে যাচ্ছি, তার থেকে বিচরণ হওয়ার রাস্তা খুব কম। অক্সিজেন কমে যাচ্ছে। গাছ কাটছেন, কে কাটছে? আমরা মানুষরাই কাটছি, আমাদের স্বার্থে কাটছি। গাছ লাগাচ্ছেন কি? কটা লাগাচ্ছেন? তো এই যে জায়গাগুলি আমরা পজিটিভ বার্তা, পজিটিভ ডিসকাশন করি, এবং আমরা সেখানে ওথ করেছি 1 কোটি গাছ 1 বছরে লাগাবো সারা দেশের মাটিতে। 1 বছরে 1 কোটি গাছ লাগাবো, এটা আমাদের ওথ, শপথ। কারণ আমরা কিছু করতে না পারি, আমরা দিশা দেখানোর রাস্তাটা দিতে পারি। সঠিকতার মানদণ্ডে আপনারা ভেবে নেবেন কি করবেন। তবে আলোচনার ব্যাপ্তির যেই জায়গায় যাচ্ছে, শেষ করতে ইচ্ছা করছে না। আরও কয়েকটি লাইন আমরা চাইবো আমাদের অতিথিদের থেকে নেওয়ার জন্য। এই কারণেই আমি বারবার একই কথা বলে যাই যে আমরা সুস্থ থাকতে হবে, পরিবার সুস্থ থাকবে। পরিবারের যারা
পরিবার ভিত্তিক যারা রয়েছেন, মা বাবা সন্তান যারা রয়েছেন, বিশেষ করে নবপ্রজন্ম যারা রয়েছেন, তারা এমন একটা জায়গায় যাতে বিচরণ করেন, সে যেন জানতে পারে কোনটা করা। দেখুন, একটা 1.5 বছর 2 বছরের শিশু খুব ক্যালকুলেটিভ না, খুব সামান্য কথা প্রতিটি ঘরে হয়। এর জন্য কোনো ইতিহাস পড়তে হয় না, ভূগোল পড়তে হয় না, ইউনিভার্সিটি কলেজ কোনো জায়গায় যেতে হয় না। আগুনে হাত দেওয়ার সময় মা হাতটা টেনে নেয়, বাবা পুড়ে যাবে, এই যে শিক্ষাটা, এটা কিন্তু অজানারে জানার জন্য আলোর কাছে চলে যাচ্ছে ওই মাছির মতো বা পোকার মতো, কিন্তু সেই বাচ্চাটাকে আমরা আগলে রাখি। এই আগলানোটা আমাদের দরকার আছে। পরিবারের যারা অভিভাবক তারা আগলে রাখুন। আপনার সন্তান হঠাৎ করে 11-12 পড়তে পড়তে রাত্রি টিউশনি যাচ্ছে বলে 12টার সময় ফিরছে, মা বাবা শুয়ে পড়েছে, কেন পরের দিন তার সকালে অফিস যেতে হবে, মা কে ডাকলো, মা তো দরদি মা, জন্মধাত্রী মা, তিনি তো সন্তান না খেলে নিজেও খেতে পাচ্ছেন না, সন্তানকে গোপনে খাইয়ে দিলেন, বাবাকে বললেন না। 1 দিন 2 দিন করতে করতে কিন্তু ছেলেটি কোন রসাতলের জায়গায় চলে যাচ্ছে, খোঁজটা আপনাকেই রাখতে হবে। তখন পাড়াপড়শিকে আপনি ব্যতিব্যস্ত করে তুলবেন, আমার ছেলেটাকে ভালো করুন। এটা প্রতিনিয়ত এই ম্যাডামরা যেই জায়গায় করে, আমরাও সোশ্যাল যারা নাকি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত, প্রতিনিয়ত আমাদের কাছে আসছে, আমার বাড়ির ছেলেটা আলমারি ভেঙে পয়সা নিয়ে চলে যাচ্ছে, মারছে কিসের জন্য? ইঞ্জেকশন কেনার জন্য। কোন ইঞ্জেকশন? বাবা বা মা বা ঠাকুমার জন্য নয়, ইঞ্জেকশন নিজের শরীরে পুট করার জন্য, সে কিছুক্ষণ কয়েক ঘন্টার জন্য নেশায় আবদ্ধ হওয়ার জন্য। এই কথাগুলি এই জন্য বলছি, দেখুন কি লাভ। আমরা কেন বলছি? একটাই কারণ, আপনারাও গর্জে উঠুন এইভাবে, সুস্থভাবে। গর্জে মানে একদম বাংলাদেশের মতো গর্জানো না, যেটা চরম শত্রুর জায়গা তৈরি করে ফেলেছে, যেখানে মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কময় অধ্যায়। সেই গর্জে উঠতে বলছি না, মনের দিক দিয়ে গর্জে উঠুন, নিজের পরিবারকে সংযত করুন, নিজের পরিবারে যারা অতিথি যারা নাকি রয়েছেন আপনার পরিবারবর্গের, তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন দিন, সময় দিন, সবাইকে নিয়ে চলুন। এইভাবে এগিয়ে চললে মনে সঠিক শিক্ষা দিলে পারবেন আপনারা। আমি আবারও অমর ঘোষের কাছে যেতে চাইব সামান্য কয়েকটি কথা বলার জন্য, কারণ এক প্রান্তে একই রকম আলোচনা বারবার ভাল লাগবে না, সুকণ্ঠীর গলা একটু অন্যরকম লাগেই, বারবারই লাগে। তো সেই জন্য বলছি, অমর ঘোষের কাছে যাচ্ছি, একটু কথা শুনে নেই উনি কি বলছেন। অলোকদা, আপনি সবই বলে দিয়েছেন। মানে আজকের যে বিষয় ছিল আমাদের, দিদি অত্যন্ত সুন্দর করে ওনার বিষয়টা বলেছেন, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আর আপনি তো ফাঁকে ফাঁকে সবই বলে দিচ্ছেন। আমি এইবার বলার আগে বলে নিই যে আমরা 2025-এর একদম শেষ দোরগোড়ায় এসে গেছি, আর 2 দিন বাদে আসছে নতুন বছর, নতুন ইংরেজি বছর 2026। সবার খুব আনন্দে কাটুক, আরও শান্তি সমৃদ্ধি ফিরে আসুক, এই প্রার্থনা করব। আপনাদের সবার জীবন সুন্দর হোক। আসলে একটাই মূল কথা ছিল, প্যারেন্টিং যদি ঠিকঠাক হয় তাহলে আমরা ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি ছোটোবেলা থেকেই সেই শিক্ষা দীক্ষা এবং পরিচালনা যদি ঠিক থাকে তাহলে একটা বাচ্চা সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু আজকে কিন্তু আমাদের সমাজে সমস্যা রয়েছে, যারা সুস্থভাবে পড়াশোনা করছে, বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের কিন্তু একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেশন আসছে, কারণ প্রচুর ছেলেমেয়ে বেকার রয়ে গেছে। তার থেকেও কিন্তু একটা ফ্রাস্ট্রেশন আসছে, এবং অনেক বাচ্চারা ডিপ্রেশনে এসে তারা হয়তো ড্রাগস নিচ্ছে, কেউ ইঞ্জেকশন নিচ্ছে, যেটা বলছো তুমি। এটা আজকাল আমাদের এই রাজ্যে যত নেশামুক্ত ত্রিপুরা বলছে, তার চাইতে অনেক আসক্তির বেশি দেখা যাচ্ছে। আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন খবরের কাগজে দেখি যে বান্ডেল বিভিন্ন নেশাজাত দ্রব্য ধরা পড়ছে, যেটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত খুবই চিন্তার এবং আগামী প্রজন্মের জন্য সবার মানে একটা উদ্বেগের বিষয়। আচ্ছা, আমি এই আলোচনা চলছে, দাদা করবেন আবার। আমি ত্রিপুরাকে নিয়ে একটি গান লিখেছিলাম। আমি বরং ওইটা দিকে দিদি যাবো, আমার একটা লেখা শুরু একটা গান সে ত্রিপুরাকে নিয়ে, সেখানে সেটা এই আলোচনার মাঝে ভাবলাম যে আচ্ছা এই গানটা আমি যদি একটু শোনাই আপনাদের। ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, ত্রিপুরা ত্রিপুরা
আমাদের ত্রিপুরা শ্যামল সবুজ পাহাড় ঘেরা, শ্যামল সবুজ পাহাড় ঘেরা বনানী ত্রিপুরা, সোনালী ত্রিপুরা, বনানী ত্রিপুরা, সোনালী ত্রিপুরা, ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা। মোরা ভারত মায়ের সন্তান ভাই, ভারত মায়ের জয়গান গাই। জাতি জনজাতি একই সাথে থাকি, জাতি জনজাতি একই সাথে থাকি। জুমে আর ক্ষেতের ফসলে, পাহাড়ে সমতলে, জুমে আর ক্ষেতের ফসলে, পাহাড়ে সমতলে। ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা। ত্রিপুরেশ্বরী কসবেশ্বরী, ঊনকোটি ছবি মুড়া, উজ্জয়ন্ত নির্মহল সিপাহী জলা, আর কত কৃষ্টি আর কলা। এ মাটির রাজাদের শিল্প চেতনায় রবির চরণে বারবার প্রাণ পায়। কর্তার গানে সুরে বান আনে, কর্তার গানে সুরে বান আনে, হজাগিরি লেবাং গাজনে, বিজু মামি তার প্লাবনে, হজাগিরি লেবাং গাজনে, বিজু মামি তার প্লাবনে। ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা। ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, আমাদের ত্রিপুরা, আমাদের ত্রিপুরা। সত্যি আমাদের আবারও শেষ লাইন বলবো যে, যদি একটা লাইন আমি বলি যে সংস্কৃতির সমস্ত শাখায় আপনার ছেলে মেয়েদের ফিরিয়ে দিন, সমাজে সুস্থ সুন্দর মানুষ হয়ে উঠবে। আজকে আমাদের যে বিষয় ছিল আলোচনা, প্রাসঙ্গিকভাবে এই গান, এটা অমরবাবুর গান, যেটা অলরেডি পর্দায় উঠে গেছে। এর আগেই আমরা সারা ত্রিপুরা রাজ্যই দেখেছে পর্যটন শিল্পের একটা অন্যতম গান এটা, সঙ্গীত। তো এটা এত বহু চর্চিত, অত্যন্ত গুণী শিল্পীর মাধ্যমে এই পরিবেশন হয়েছে, যা দিয়েই আজকের আলোচনার আমরা সমাপন ঘটাবো। হয়ে গেল গানটি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ আমাদের পাশে থাকবার জন্য। আর যে কথা না বললে নয়, আপনারা বলেছিলেন সঙ্গীত শিল্পী অমর ঘোষকে আনতে হবে। আপনারা আরও বলুন, এরকম কমেন্টস দিন কাকে কাকে আনতে হবে, কারণ আমরা আর 2-3টে এপিসোড হয়তো এখানে করব স্টুডিওতে। এরপর আপনার কে জানে, আপনার বাড়ির কাছেই আমরা যেতে পারি আপনার খোঁজে, আপনার গুণের মাধ্যমটাকেও তুলে ধরতে, এবং তার মাধ্যমে প্রকৃত অর্থে যে গ্রাসরুট টু মেন রুট, সংস্কৃতি রুট, সব রুটগুলিকে এক জায়গায় এনে আমরা এই যে নির্যাসগুলিকে কাজে হাতে নিয়ে আমাদের সমাজসেবী সংগঠন থেকে সরকার পর্যন্ত সমস্ত জায়গায় আমরা এর বিস্তার ঘটিয়ে আমরা চাইব সত্যিকারের ত্রিপুরাকে সমস্ত জায়গায় 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ছোট্ট ত্রিপুরা, গর্বের ত্রিপুরা, আমাদের প্রিয় ত্রিপুরা। ধন্যবাদ।